খাস কলকাতার ফের পুরনো বাড়ির ছাদের চাঙড় খসে বিপত্তি। পার্ক সার্কাসে ঘটেছে এই ঘটনা, যেখানে বাড়িতে ছাদের চাঙড় খসে ঘুমন্ত অবস্থায় মৃত্যু হয়েছে এক মহিলার। গুরুতর আহত অবস্থায় ন্যাশনাল মেডিকেল কলেজে চিকিৎসাধীন এক শিশু সহ আরও দুজন। যে বাড়ির চাঙড় খসে বিপত্তি হয়েছে, মর্মান্তিক পরিণতি হয়েছে এক মহিলার, সেই বাড়ির ভিতরের ছবি আপনাদের দেখাচ্ছি। ঘুমন্ত অবস্থায় মৃত্যু হয়েছে ওই মহিলার। এক শিশু সহ আরও দুজন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু কিভাবে ঘটলো এই ঘটনা, কিভাবে ভেঙে পড়লো বাড়ির ছাদের চাঙড়ের এই বিরাট অংশ, দেখতে পাচ্ছেন সেই ছবি। আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। ব্রতদীপ, কিভাবে ঘটলো এই ঘটনা, স্থানীয় বাসিন্দারা কি জানাচ্ছেন, অন্যদিকে যারা গুরুতর জখম তাদের শারীরিক অবস্থাই বা কেমন? দেখো, গতকাল গভীর রাতে এই ঘটনাটি ঘটেছে কলকাতা পুরসভার 65 নম্বর ওয়ার্ডে শামসুল হুদা রোড, এবং ঠিক পিছনেই আমার পিছনে যে গলিটি দেখা যাচ্ছে এই গলিতেই ওই ফ্ল্যাটটি। ক্যামেরা আমার সহকর্মী দীপ্তেন্দু এই ছবিটা দেখাচ্ছে, যে ফ্ল্যাটটি দেখা যাচ্ছে সেই ফ্ল্যাটেরই একতলায় এই ঘটনাটি ঘটেছে। এবং যেটা স্থানীয় বাসিন্দাদের থেকে জানা যায় যে গতকাল ভোর রাত 3:30 নাগাদ আচমকাই বিকট শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে। তারপরেই সেখান থেকে চিৎকার শুনতে পান তারা, এলাকার বাসিন্দারা ছুটে যান এবং ছুটে গিয়ে দেখেন যে ওই একতলার যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটের ছাদের চাঙড় ভেঙে পড়ে বেশ কয়েকজন আহত হয়েছে, রক্তাক্ত হয়েছে। তাদেরকে উদ্ধার করা হয়, উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই ফ্ল্যাটেরই বাসিন্দা একজন বৃদ্ধা, তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি 3 জন, তাদের মধ্যে একজন শিশুও রয়েছে, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য। তারাও গুরুতর আহত হয়েছে। যেটা স্থানীয় সূত্রে খবর, যে এই ফ্ল্যাটটির অবস্থা বেহাল দশা বেশ কয়েক বছর ধরে, এবং এই ফ্ল্যাটে ভাড়াটিয়ারা থাকেন। একতলার যে ফ্ল্যাটে ঘটনাটি ঘটেছে সেখানেও ভাড়াটিয়া ছিলেন, কিন্তু এই ফ্ল্যাটের মালিক তাকে দীর্ঘদিন ধরে এই ফ্ল্যাটটি মেরামত করার জন্য বলা হয়। এই ফ্ল্যাটের ভগ্নদশা, চারিদিক দিয়ে ফ্ল্যাটটিতে ফাটল ধরেছে, এবং একতলার ওই ঘর শুধু নয়, যে একতলায় আর যে কটি ঘর রয়েছে প্রত্যেকটি ঘরেরই এমনই বেহাল দশা, ছাদের থেকে চাঙড় ভেঙে পড়ছে। এবং যেটা স্থানীয়রা বলছেন, যে ওই চাঙড় ভেঙে পড়ার ফলে যখন এই ফ্ল্যাটের মালিককে বারবার বলা হয়েছিল, তিনি মেরামত না করে সেখানে ওই ছাদের ওপর কংক্রিটের নিচে টিন দেওয়ার ব্যবস্থা করে দেন। তা দিয়েই কিন্তু এইভাবেই গত কয়েক বছর ধরে চলছিল, এবং সেখানেই গতকাল রাতে আচমকাই ফ্ল্যাটের সেই চাঙড় ভেঙে পড়ে, এবং ভেঙে পড়ে এই বিপত্তি হয়েছে। এলাকার বাসিন্দারা ক্ষোভ উগড়ে দিচ্ছেন এই ফ্ল্যাটের মালিকের বিরুদ্ধে। কলকাতা পুলিশের কর্মীরা তারা এসে গোটা এই রাস্তাটা কর্ডন করে দিয়েছে, এবং যেই ফ্ল্যাটে এই ঘটনা ঘটেছে সেখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এখানে স্থানীয় একজন রয়েছে, তার থেকে শুনবো যে ফ্ল্যাটটিতে হয়েছে অবস্থা তো খুব খারাপ ছিল। এটা কতদিন ধরে এরকম অবস্থা? অনেক দিন দিয়েছে, 10 বছর দিয়েছে। আর বলেছে, টেনেন্ট বলেছে, অনেক বলেছে। হ্যাঁ, টেনেন্ট বলেছে, বাড়িওয়ালা আনকেয়ার করে দিয়েছে। বাস ওরা নিজের ফির খরচা করে অ্যালবেস্টার লেগে গেছে, বাস আর কিছু জানি কিন্তু মেরামত করেন না। ফ্ল্যাটের মালিক কোথায়? উপরে থাকে, 4 তলাতে, 4th ফ্লোর থাকে। একজনের মৃত্যু হয়ে গেছে, একজনের পা ভেঙে গেছে, একজনের মৃত্যু হয়ে গেছে। কি করে দেখুন, এরা এখানে নেতারা কি করে। অর্থাৎ শুনতেই পারলে যে দীর্ঘদিন ধরেই কিন্তু এই যে ফ্ল্যাটটি, সেটা এই বেহাল অবস্থাতেই ছিল। ফ্ল্যাটের মালিক তাকে বারংবার বলার পরেও সেটা কিন্তু মেরামত করা হয়নি। তারই ফলস্বরূপ রবিবার ভোর রাতের এই ঘটনা। আচমকাই একতলার যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটের ছাদের চাঙড় ভেঙে পড়ে, এবং সেই সময় ঘুমন্ত অবস্থায় যারা ছিলেন তারা গুরুতর আহত হন। একজনের মৃত্যু হয়েছে, রাবিয়া খাতুন নামে একজন বৃদ্ধার, এবং তাছাড়াও একজন শিশু রয়েছে যে গুরুতর আহত হয়েছে, এবং তাকে এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাখা রয়েছে। আমি একটু গলিটা দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সন দীপ্তেন্দুকে। এই রাস্তা পুলিশ একেবারে আটকে দিয়েছে, এবং যেই ফ্ল্যাটে ঘটনা ঘটেছে সেখানে এখন কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কলকাতা পুরসভার যারা আধিকারিকরা তারা এসে পর্যবেক্ষণ করবেন যে সেখানে আদৌ ঢোকা সেখানে সম্ভব কিনা, কিংবা নতুন করে কোনো বিপদ ঘটার কোনো আশঙ্কা রয়েছে কিনা, তারপরেই কিন্তু খতিয়ে দেখবেন তদন্তকারী আধিকারিকরা। প্রতিদীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। মৃত্যু হয়েছে এক মহিলার, তার আত্মীয়রা কি জানিয়েছেন শোনাবো। सोया हुआ थे, मेरा नाक में लगा, मुट्ठा, गेट खोला, बत्ती जलाया, आदमी लोग को बुलाया। रात का 3 बजे हुआ था। आदमी लोग को बुलाया, आदमी लोग आके सब हटाए, उसी में तो हमको चोट लगे। एक आदमी ऊपर का जो चट्टान होता है वही पूरा चट्टान गिर गया, सीमेंट का। ग्राउंड फ्लोर पे था। हाँ हाँ, 5 आदमी था। हम थे, मेरा छोटी बहन थी, मझली नानी, बड़ी नानी और बड़ा नाना। मझली नानी को चोट लगा, वो डेड हो गई है। ऊपर का जो ये है ना, बोला डैमेज हुआ था, उसका ऊपर ना वॉशरूम है, बोला बाड़ी वाला चेंज करा रहा था ने।
2003-এ ইরাক থেকে 2026-এ ভেনেজুয়েলা, আমেরিকার আগ্রাসনের ছবি রয়ে গেছে একই। ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বিরুদ্ধে গণবিধ্বংসী অস্ত্র তৈরির অভিযোগ এনেছিল আমেরিকা। আর এবার ভেনেজুয়েলার প্রেসিডেন্টের বিরুদ্ধে মাদক সন্ত্রাসের অভিযোগ তুললেন ডোনাল্ড ট্রাম্প। আজ ভেনেজুয়েলা, 23 বছর আগে ইরাক। সেই সময় আমেরিকার মসনদে ছিলেন জর্জ ডব্লিউ বুশ। আর আজ ডোনাল্ড ট্রাম্প। বিশ্ব রাজনীতিতে বারবার ঘুরে ফিরে এসেছে আমেরিকার আগ্রাসন। 2003 সালের 20 মার্চ অপারেশন ইরাকি ফ্রিডম শুরু করে আমেরিকা। লক্ষ্য ছিল সাদ্দাম হোসেনের সরকারকে উৎখাত করা। প্রায় 1 মাস ধরে চলেছিল সেই অপারেশন। আমেরিকার তরফে দাবি করা হয়েছিল মোবাইল ল্যাবে মারাত্মক জৈব অস্ত্র তৈরি করছে ইরাক। যদিও পরে তা প্রমাণ করতে পারেনি আমেরিকা। 2003 সালের 17 মার্চ তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ইরাক ছাড়তে 48 ঘন্টা সময় দিয়েছিল আমেরিকা, কিন্তু দেশ ছাড়েননি তিনি। এর দুদিন পরেই সোজা ইরাকের রাজধানী বাগদাদে হামলা চালিয়েছিল আমেরিকা। অপারেশন ইরাকি ফ্রিডমে আমেরিকার সঙ্গে ছিল ব্রিটেন, অস্ট্রেলিয়ার সেনা এবং পোল্যান্ডের স্পেশাল ফোর্স। 2003 সালে 1 মাস ব্যাপী অপারেশন চালানোর পরও ইরাক থেকে সেনা প্রত্যাহার করেনি আমেরিকা। 2011 সাল পর্যন্ত সেখানে রেখে দেওয়া হয়েছিল মার্কিন সেনাবাহিনীকে। আর মার্কিন সেনা ইরাকে থাকাকালীনই প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয় সাদ্দাম হোসেনকে। ভেনেজুয়েলার আমেরিকার আগ্রাসনের পর আন্তর্জাতিক মহলে ঘুরে ফিরে উঠে আসছে ইরাকের প্রসঙ্গ। ইরাকের ঘটনাটাই অন্তত একটা ভনিতা ছিল, একটা মিথ্যে ছিল, একটা জাতিপুঞ্জকে দেখানোর একটা ব্যাপার ছিল। এই ঘটনায় সম্পূর্ণভাবে আমেরিকা দেখালো যে আমি হচ্ছি একনায়ক, আমি যখন যা ইচ্ছা তাই করতে পারি, এবং সেখানে কোনো দেশের সার্বভৌমত্ব, কোনো দেশ, আন্তর্জাতিক আইন, জাতিপুঞ্জ এগুলো কোনো কিছু ম্যাটার করে না। ভেনেজুয়েলার প্রেসিডেন্টের নিকোলাস মাদুরোর বিরুদ্ধে মাদক সন্ত্রাসের অভিযোগ এনেছে আমেরিকা। আমেরিকার দাবি, কলম্বিয়ান গেরিলা বাহিনীর সঙ্গে হাত মিলিয়ে আমেরিকায় মাদক পাচার করে চলেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। এই অভিযোগকে সামনে রেখেই বিরাট সামরিক প্রস্তুতি নিয়ে রাতের অন্ধকারে ভেনেজুয়েলায় হামলা চালালো ট্রাম্প প্রশাসন। ব্রুকলিনে তুলে নিয়ে এসে সস্ত্রীক বন্দী করে রাখা হলো নিকোলাস মাদুরোকে। ইস্যু আলাদা হলেও ইরাকের ধাঁচেই ভেনেজুয়েলাতে আমেরিকার আগ্রাসন দেখল গোটা বিশ্ব। ইরাক, তারপরে চিলি, তারপরে পানামা, 3টে দেশকেই আমেরিকা দখল করে নিয়েছিল। এখন এই 3টে দেশ স্বাধীন হয়ে গেছে। 4 নম্বর হচ্ছে ভেনেজুয়েলা। লিবিয়ান ওয়ারে সাদ্দাম হুসেনের যে আর্মি ছিল, ওদের টপ জেনারেলসদের সাদ্দাম হুসেন খুব ভালো টাকা দিত। কিন্তু যখন ইউএসএ অ্যাটাক করে, সাদ্দাম হুসেনের মিলিটারি একেবারে নিষ্ক্রিয় হয়ে যায়। আর ইউএসএ ইরাককে দখল করে নেয় 48-72 ঘন্টার মধ্যে। সেই জিনিসটা এখন এবার ভেনেজুয়েলায় হয়েছে। ইরাকে 45,000 সেনা পাঠিয়ে বুশকে সাহায্য করেছিল ব্রিটেন। আর ভেনেজুয়েলার ক্ষেত্রে নিকোলাস মাদুরোকে প্রথম থেকেই তারা অবৈধ প্রেসিডেন্ট হিসেবে মনে করে আসছিল। যদিও এবার তারা চাইছে শান্তিতেই যেন ভেনেজুয়েলায় ক্ষমতা হস্তান্তর হয়। সুদীপ্ত আচার্য, সৌমিত্র রায় ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।